সুজিত আর কমলা একে অপরকে খুব ভালোবাসত, আর সেই দিন উপস্থিত ছিল যেদিন তারা দুজন দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করল। তোমাকে আজকে দারুণ দেখাচ্ছে। তুমিও সুজিত, আমি খুব খুশি। আজ থেকে আমরা দুজন দুজনের সাথে থাকব। হ্যাঁ, এখন শুধু মৃত্যুই আমাদের আলাদা করতে পারে। দেখো কিরম দুজনে দুজনের দিকে চেয়েই আছে। পুরনো ভালোবাসা ওদের, আজ ওদের বিয়ে হয়ে যাবে। সুজিত কমলাকে নিয়ে নিজের বাড়িতে গেল। তুমি জানো এই প্রাসাদ আমার বাবার বাবার বাবা একজন রাজার থেকে কিনেছিলেন। এখন এটা আমাদেরই প্রাসাদ। তাই সত্যি আমরা কি এখানে থাকব? নার্গিস তোমাকে এই প্রাসাদ পুরো ঘুরিয়ে দেখাবে। আর হ্যাঁ, তৈরি থেকো, কাল রাত আমাদের বিয়ের জন্য মা এবং বাবা দুজনেই আসবেন। তুমি নিজে রান্না করে ওদের খাইও। ঠিক আছে সুজিত, ঠিক আছে। এই বাড়িটা তো সত্যি দুর্দান্ত। হ্যাঁ মালকিন, এই বাড়িটা সত্যি খুব সুন্দর। আচ্ছা নার্গিস, একটা কথা বলো, এখানে কি এরকম কোনো জিনিস আছে যেটাকে ছোঁয়া যায় না? হ্যাঁ, কিন্তু এটা আপনি কেন জিজ্ঞেস করছেন? আরে তুমি বলো না, আমার সব দেখতে খুব ভালো লাগে। বাড়ির নিচে একটা ঘর আছে যেখানে একটা সিন্দুক আছে, সেটা ছোঁয়া মানা। ঠিক আছে, তাহলে এটা ঠিক থাকলো যে কাল সন্ধেবেলায় তুমি আমি গিয়ে ওই সিন্দুকটা খুলব। আর মনে রেখো, কাউকে এই কথাগুলো বলো না কিন্তু। ঠিক আছে মালকিন। পরের দিন সন্ধেবেলায় কমলা নার্গিসকে নিজের কাছে ডাকল, আর ওরা দুজন মিলে বাড়ির সেই ঘরে গেল যেখানে ওই সিন্দুকটা রাখা ছিল। দাও, এই সিন্দুকটা খোলার চাবিটা দাও। কিন্তু মালকিন, যদি কিছু হয়ে যায়, কারণ আমি শুনেছি এই সিন্দুকটা রাজার স্ত্রীর ছিল আর উনি কালো জাদু করতেন। আরে দাও না, কিছু হবে না। খুলে শুধু দেখবো এর ভেতরে কি আছে। তাড়াতাড়ি দাও, আমার শ্বশুর শাশুড়ি চলে এসেছেন বাড়িতে। আমাকে তাড়াতাড়ি গিয়ে রান্নাও করতে হবে ওনাদের জন্য। তাড়াতাড়ি দাও। যেই না কমলা সিন্দুকটা খুলল, তার ভেতর থেকে একটা আওয়াজ এলো। আমি ছাড়া পেয়েছি, মুক্তি পেয়েছি। সেই ডাইনিটা কমলার শরীরের ভেতর প্রবেশ করে গেল। কমলা একই জায়গায় বসে রইল। মালকিন, চলুন, এখান থেকে আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে। কমলা একদম স্থাণুবৎ বসেছিল, যেন ওর কানে কোনো কথাই পৌঁছচ্ছে না। নার্গিস ওকে শুধু ডেকেই গেল। মালকিন, 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 আমি অনুরোধ করছি, আপনি চলুন, আমার খুব ভয় লাগছে। কমলা এখন একটা ডাইনি হয়ে গেল, আর অত্যন্ত ভয়ঙ্কর লাগছিল ওকে। নার্গিস কমলার এই রূপ দেখে চিৎকার করল। কমলা নার্গিসের ওপর আক্রমণ করে ওর গলাটা মটকে দিল। বাড়িতে কমলার শ্বশুর ও শাশুড়ি এসেছিলেন।
বাবু, বৌমা কোথায়? বৌমাকে ডাকো বাবা, ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ বাবা, এখনই ডাকছি। এই কমলাটা কোথায় গেল? ঠিক তখনই কমলা একটা ঘোমটা মাথায় দিয়ে হাতে করে খাবার নিয়ে চলে এলো। এসে গেছে কমলা, খাবার নিয়ে এসেছে। এসো মা, এসো, তোমারই অপেক্ষা করছিলাম। কমলা খাবারের থালাটা শাশুড়ির সামনে রাখল। যেই না ওই থালাটা খুলে দেখলেন ওর শাশুড়ি, ওনার হৃৎপিণ্ড কেঁপে উঠল। এ কি, থালায় কাটা মুন্ডু রাখা নার্গিসের! আর কমলা নিজের ঘোমটা সরিয়ে দিল। কমলা, এ তোমার কি হলো? বাবা সুজিত, চলো পালাও এখান থেকে। কমলা নিশ্চয়ই ওই প্রাচীন সিন্দুক খুলেছিল। কমলা নিজের শাশুড়িকে খেতে শুরু করল, আর বাকিরা এই সুযোগে বাড়ি থেকে পালিয়ে গেল। আমার স্ত্রী, আমার স্ত্রী! এখন কমলার কি হবে বাবা? বাবা, কমলার ভেতরে যে প্রেত ঢুকেছে সে কোনো সাধারণ প্রেত নয়, অনেক বছরের পুরনো এক প্রাচীন প্রেত, যাকে ওই সিন্ধুকে বন্দি করে রাখা হয়েছিল। এখন ওকে কমলার শরীর থেকে কি করে বার করা যাবে তা তো কেবল জুম্বা পাহাড়ের নিচে বসে থাকা তান্ত্রিকই বলতে পারবেন। যদি এই ব্যাপারই হয় তাহলে আমি ওনাকে চিঠি লিখে দিচ্ছি। সুজিত জুম্বা পাহাড়ের নিচে বসা তান্ত্রিককে একটা চিঠি লিখে পাঠালো। চিঠিটা তান্ত্রিকের কাছে পৌঁছে গেল। এটা কি ধরনের চিঠি? এই চিঠিটা কোনো সুজিত নামের কেউ আপনার জন্য পাঠিয়েছেন। তান্ত্রিক বাড়ির কাছে পৌঁছে গেল। সুজিত আর ওর বাবা দুজনেই দাঁড়িয়েছিলেন সেখানে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা, আমাদের সাহায্য করুন। আমার নতুন বিয়ে হয়েছিল, আর এখন এই অবস্থা হলো। আমার মাও চলে গেলেন। চিন্তা করো না বাবা, আমি পুরো চেষ্টা করব ওই প্রেতকে শরীর থেকে বের করার। ওকে কমলার শরীর থেকে কিভাবে বার করা যাবে সেটা আমি ওই সিন্দুকটা দেখার পরই ভালোভাবে বলতে পারবো। ওতে অবশ্যই এমন কোনো বস্তু আছে যা দিয়ে ওকে আবার বন্দি করা যাবে। আমাকে শুধু ওই সিন্দুকটা দেখতে হবে। সুজিত আর ওর বাবা ওই তান্ত্রিকের সাথে বাড়িতে ঢুকে গেলেন। আপনারা সত্যিই আমার সঙ্গে আসতে চান? হ্যাঁ, আমি আপনার সঙ্গেই আসব। বাবা, আপনি যান। আমি আগেই আমার স্ত্রীকে হারিয়েছি, আমি আমার ছেলে আর মেয়েকে আর হারাতে চাই না। দুজনেই তান্ত্রিকের সাথে ওই বাড়িতে প্রবেশ করলেন। বাড়িতে ঢুকতেই তারা দেখে অবাক হয়ে গেল যে বাড়ির প্রত্যেকটা জায়গা তছনছ হয়ে গেছে। আর ঠিক তারপরেই কমলার আওয়াজ ওরা পেল। একে বাঁচাতে এসেছো? বাঁচাতে পারবে না তান্ত্রিক। এই নাও একটা ছোট উপহার আমার তরফ থেকে। কমলা নিজের শাশুড়ির কাটা মুন্ডু ছুঁড়ে তান্ত্রিকের পায়ের কাছে ফেলল। নিজেকে শান্ত করো বাবা, নিজেকে শক্ত করো। আজ ওর খেলা আমি এখানেই শেষ করে দেব। আমাকে ওই সিন্দুকের কাছে যেতে হবে। সুজিত, তুমি কি আমাকে ওই সিন্দুকের কাছে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, আমি পারবো। প্রাসাদের নিচে যে কুঠুরি আছে সেখানেই ওই সিন্দুকটা আছে। ঠিক আছে, সিন্দুকের কাছে যাওয়া যাক। সুজিত তান্ত্রিককে নিচে যাওয়ার রাস্তা বলছিল, আর তিনজনে একসাথে বাড়ির সেই নিচের ঘরে যেতে শুরু করল। হঠাৎ মাঝ রাস্তায় কমলা চলে এসেছিল। কমলা যেই আক্রমণ করতে চেষ্টা করল তখনই সুজিতের বাবা ওকে ধরে নিলেন। আপনারা যান, আমি ওকে আটকে রাখছি। যতক্ষণ পারি আটকে রাখবো। যাও সুজিত, তান্ত্রিক বাবাকে নিয়ে যাও। বাবা, না! বাবা সুজিত, তাড়াতাড়ি চলো, এখান থেকে চলো। আমাদের ওই সিন্ধুক অবধি যেতেই হবে। সুজিতের বাবা কমলাকে আটকে রইলেন। না, তোমাকে আমি এখান থেকে যেতে দেব না। তাতে যদি আমার মৃত্যু হয় তো হোক। তাহলে ঠিক আছে, তোমার প্রাণটাই দিয়ে দাও। কমলা সুজিতের বাবার পেটে হাতটা ঢুকে এফোড় ওফোড় করে দিল।
ততক্ষণে তান্ত্রিক আর সুজিত সিন্দুকের কাছে পৌঁছে গেছিল। যেই মুহূর্তে ওরা সিন্দুকটা খুলল, তখনই দেখল তার ভেতরে একটা বাঁশি। বুঝে গেছি, কমলার শরীর থেকে ওই প্রেত বের হয়ে যাবে। এই বাঁশিটাকে বাজালেই কাজ হবে। যখনই কমলা এখানে আসবে তখনই আপনি এই বাঁশিটা বাজাতে শুরু করবেন, আর যখনই ওই সিন্ধুকে ঢুকে পড়বে আমি ওটা বন্ধ করে দেব। তান্ত্রিক সিন্দুক থেকে বাঁশিটা বের করলেন, কিন্তু যেই মুহূর্তে উনি বাঁশি বাজাতে গেলেন, ততক্ষণে কমলা নিজের ধারালো নখের দ্বারা তান্ত্রিকের গলায় আক্রমণ করে দিল। সুজিত, নিজের খেয়াল রেখো বাবা। তান্ত্রিক বাবা, না! এবার আমি কোনোদিনও বন্দী হব না, আর এই শরীরটাও কখনো ছাড়ব না। কমলা, আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ। এই প্রেতকে নিজের সাথে আর খেলা করতে দিও না। আমাকে আমাকে সাহায্য করো সুজিত, আমার খুব ভয় লাগছে, প্লিজ। এটা আমি হতে দেব না, কখনো না। ছেড়ে দাও কমলাকে, ছেড়ে দাও। কমলা, তুমি যদি আমার কথা শুনতে পাচ্ছ তো চেষ্টা করো, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করো। আমি তোমায় মেরে দেব। কমলা সুজিতকে মারার জন্য এগোনোর চেষ্টা করল, কিন্তু ও ওর শরীরটা কিছুতেই এগোতে পারল না। কমলা ভেতর থেকে প্রচণ্ড চেষ্টা করল যাতে ওই ডাইনি ওর শরীর ছেড়ে দেয়। এই তো দারুণ কমলা, এরকমই চেষ্টা করতে থাকো। আজকে আমি তোমাকে আবার বন্দি করে দেব প্রেত। সুজিত হনুমান চালিসা পড়তে শুরু করল। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपिशति हूँ लोक उजागर, रामदूत अतुलित बलधामा, अंजनी पुत्र पवन सुत नामा। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपिशति हूँ लोक उजागर, रामदूत अतुलित बलधामा, अंजनी पुत्र पवन सुत नामा। এই চিৎকারের পরে ওই ডাকিনী কমলার শরীর থেকে বেরিয়ে এসে সিন্দুকের মধ্যে বন্দী হয়ে গেল। আর কমলা নিজের আসল রূপে ফেরত এলো। সুজিত, আমায় ক্ষমা করে দাও, আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে। কমলা, তুমি ঠিক আছো তো? আমাদের সব শেষ হয়ে গেল, মা আর বাবা দুজনেই চলে গেছেন। সব আমার জন্য হয়েছে, ওনাদের আমি মেরেছি। কমলা, তুমি নয়, ওই প্রেত ওদের মেরেছে। চলো, আমরা আর এখানে থাকবো না। সুজিত আর কমলা নিজেদের বাবা মা ও তান্ত্রিকের অন্তিম সৎকার করল, আর ওরা ওই বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য অনেক দূরে চলে গেল। আর ওই ডাকিনী ওই সিন্ধুকেই বন্দী আছে। সে এক পাহাড়ি বনাঞ্চলের মধ্যে একটা সুন্দর বাড়ি স্থিত ছিল। প্রধান ওই বাড়ি পরিষ্কার করাচ্ছিলেন। এক ব্যক্তি প্রধানকে জিজ্ঞেস করল, এবারে এখানে থাকার জন্য কে আসছে প্রধান সাহেব? নিজের কাজে মন দাও দেবা, তোমার এসব জেনে কি দরকার? প্রধান সাহেব, এই বাড়িটা অনেক বছর আগে ইংরেজরা পাহাড়ের ওপরে বানিয়েছিল, যেটা এখন আমাদের গ্রামে একটা গেস্ট হাউসে পরিণত হয়েছে। আপনিও তো ভালো করেই জানেন যে আমি কেন এই কথা জিজ্ঞাসা করছি। আপনি কি আমাদের গ্রামের পুরনো লোককথার সম্বন্ধে ওদেরকে বলে দিয়েছেন? না, এখনো আমি ওদের কিছুই বলিনি। আজ সন্ধেবেলা আমি ওদের এ ব্যাপারে বলে দেব। প্রধান সাহেব, একটু খেয়াল রাখবেন, কি ওদের বলার দরকার নয়, ওদের সাবধান করা দরকার, আর সেটাই ওদের সবার জন্য ভালো। এই বলে দেবা নিজের কাজে মন দিল, আর প্রধান নিজের বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে পড়লেন। ইতিমধ্যে ওনার সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। সেই গাড়ির থেকে 5 জন ব্যক্তি বেরিয়ে এলেন। মিস মোনা নিজের সঙ্গীদের উদ্দেশ্যে বললেন, দেখো, আমি এখানে আগে অনেকবার এসেছি, তাই এই পুরো এলাকা আমার নখদর্পণে, কিন্তু তোমরা 4 জন আমার সাথে এখানে প্রথমবার এসেছো, তাই এখানে এসে কিছু উল্টোপাল্টা করো না, কারণ তোমরা এই গ্রামের রিচুয়ালস আর নিয়ম জানো না। মিস মোনার কথা শুনে হেসে অংশমান বলল, মিস মোনা, আমরা 4 জনই আপনার বিজনেস পার্টনার,
কিন্তু আপনি আমাদের এমনভাবে বোঝাচ্ছেন যেন আপনি আমাদের ক্লাস টিচার। মিস মোনা লিলির দিকে তাকিয়ে হেসে বললেন, লিলি, এরা তো আমার কথা শুনবে না, তোমার কথা খুব শোনে। তুমি কিন্তু এদের ওপর একটু নজর রেখো। মিস মোনা, এখন সমস্ত উপদেশই কি বাড়ির বাইরেই আমাদের দেবেন, নাকি ভিতরেও যাব? হ্যাঁ মিস মোনা, 17 ঘন্টার জার্নি, কোমরে বড্ড ব্যথা হয়েছে। তখনই প্রধান তাড়াতাড়ি হেঁটে তাদের কাছে এলেন। আপনারা বাইরে কেন? ভেতরে আসুন না। আপনারা যেমন বলেছিলেন এই বাড়ি তেমনই পুরো পরিষ্কার করে দিয়েছি। প্রধানের কথা মতো ওরা সবাই ঘরের ভেতরে গেল। মিস মোনা প্রধানের দিকে চেয়ে বললেন, আমাদের চা বাগানের কি হাল প্রধানজি? প্রত্যেকবারের মতোই সব ঠিকঠাকই আছে। এই সব তোমারই পরিশ্রমের জন্য পসিবল হয়েছে। যদি তুমি না থাকতে আমি এই বিজনেস হ্যান্ডেল করতে পারতাম না। আপনি তো আমাদের এই পাহাড়ি এলাকার পুরনো লোককথা সম্বন্ধে ওয়াকিবহাল, কিন্তু আপনার এই পার্টনাররা তো প্রথমবার এসেছেন, তো দয়া করে এদেরকে বলে দেবেন সন্ধ্যের সময় এরা যেন পাহাড়ে না ঘুরে বেড়ান, সেটাই ওদের জন্য ভালো। এই বলে প্রধান বাড়ি থেকে বেরিয়ে গেলেন। প্রধান চলে যাওয়ার পরে মিস মোনার তন্দ্রা এলো। উনি সোফাতেই শুয়ে গেলেন। খাওয়া দাওয়ার পর রাজ আর অংশুমান হাঁটতে হাঁটতে বনাঞ্চলের অনেকটা পথ পেরিয়ে চলে এসেছিল। আমরা মনে হচ্ছে ঘুরতে ঘুরতে অনেকটা দূরে চলে এসেছি। ঠিক বলেছ বন্ধু, পাহাড়ে ঘুরে বেড়ানোর এটাই মজা, সময় এবং দূরত্ব বোঝাই যায় না। হাঁটতে হাঁটতে হঠাৎ ওরা একটা মেয়ের গলা পেল, ভীষণ মিষ্টি সেই মধুর স্বর। তারা দুজনেই ওই স্বর শুনে অবাক হয়ে গেল। এত মিষ্টি গলায় কে গান গাইছে? তুমি বোধহয় ঠিকমতো শোনোনি, ওই গলার আওয়াজে একটা উদাসী ভাব আছে। আমাদের গিয়ে দেখা উচিত। রাজ ও অংশুমান সেই সুরেলা কণ্ঠ অনুসরণ করে সেদিকে চলতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে একটা গাছের নিচে তারা পৌঁছল। ওখানে দাঁড়িয়েছিল 14 বছর বয়সী একটি সুন্দর ফুটফুটে গ্রামের মেয়ে। ওই মেয়েটি তার সুরেলা কণ্ঠে দারুণ গান গাইছিল। তুমি কে? তোমার গলা তো ভীষণ সুন্দর। আমি তো শহরে অনেক গায়ক গায়িকার গান শুনেছি, কিন্তু বিশ্বাস করো, এত মিষ্টি গলা আমি কখনো শুনিনি। আর তোমার গলায় এত উদাস ভাব কেন? অংশুমানের এই কথা শুনে মেয়েটি ওদেরকে খুব ভালোভাবে দেখতে শুরু করলো। ও যেভাবে ওদের দেখছিল তাতে অংশুমান আর রাজের যথেষ্ট অস্বস্তি হলো। অংশুমান রাজের দিকে তাকিয়ে বলল, আমাদের দুজনকে এভাবে কেন দেখছে? অংশুমান এই কথাটা বলা মাত্রই হঠাৎ ঝোড়ো হাওয়া বয়ে গেল ওই জায়গায়। কিছুক্ষণের মধ্যেই ওদের দুজনের সামনে দাঁড়িয়েছিল কঙ্কালসার একটা মহিলা, যেন ওর নিজের রক্তবর্ণ চোখ আর জিভ দিয়ে ওদের দুজনকে তক্ষুনি খেয়ে ফেলবে। প্রাণ বাঁচাতে হলে পালাও রাজ, এ তো কোনো ভয়ঙ্কর ডাইনি মনে হচ্ছে। রাজ আর অংশুমান ওখান থেকে পালাতেই যাচ্ছিল, এমন সময় ওই কঙ্কালটা অংশুমানের গলা টিপে ধরল। ওর আঙুলগুলো অত্যন্ত ধারালো হয়ে গিয়েছিল। ওর নিজের ধারালো নখ দিয়ে অংশুমানের হৃৎপিণ্ড ছিঁড়ে নিল। অংশুমান চিৎকার করল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে রাজ যার পর নাই দৌড়ানোর চেষ্টা করল। হঠাৎ ও হোঁচট খেল আর তক্ষুনি ও জ্ঞান হারালো। পরের দিন সকালে ওর জ্ঞান ফিরল আর রাজ ভয় আতঙ্কে দৌড়ে দৌড়ে গেস্ট হাউসে ফেরত এলো। রাজ, তুমি সারা রাত কোথায় ছিলে? আর অংশুমান কোথায়? তুমি কি জানো তোমাদের দুজনের চিন্তায় আমাদের সারা রাত ঘুম হয়নি? আমরা তোমাদের খোঁজার জন্য গ্রামবাসীদের সাহায্য চাইলাম, কিন্তু তারা সাহায্য করতে রাত্রিবেলা রাজি হলো না। অংশুমান কোথায়? ভীত কণ্ঠে গত রাতের ভয়ানক ঘটনা ও বলতে শুরু করলো। তোমার মাথা তো ঠিক আছে রাজ? তুমি জানো তুমি কি বলছো? সত্যি করে বলো তো, রাতে কোন মুভি দেখতে গেছিলে? আমার প্রত্যেকটা কথা সত্যি। ওই ভয়ানক ডাইনি মেয়েটা আমার চোখের সামনে অংশুমানকে মেরে ফেললো। ব্যাস,
অনেক হয়েছে রাজ। লিলি মিস মোনার দিকে তাকিয়ে বলল, মিস মোনা, আমার মনে হয় আমাদের পুলিশ কমপ্লেন্ট লজ করা উচিত। না লিলি, আমাদের এই গ্রামের প্রধানের কাছে যাওয়া উচিত। পুলিশের থেকে বেশি কথা চলে এই গ্রামের প্রধানের। প্রধানের সাহায্য ছাড়া পুলিশ ওই গ্রামে কিছু করতে পারবে না। চলো আমার সাথে। ওরা সবাই গাড়ির মধ্যে ঢুকে বসলো আর গাড়ি প্রধানের বাড়ির দিকে ছুটে চলল। আসলে এই পাহাড়ি বনাঞ্চলে একটা লোককথা খুব প্রচলিত আছে। কিরকম লোককথা? এই পাহাড়ি লোককথা অনুযায়ী যদি কোনো বাচ্চা মেয়ে খিদের চোটে মারা যায়, কিংবা যে কোনো মেয়ে যে অনেক বেশি প্রতারিত আর এই কারণে যদি সে মারা যায়, তাহলে পাহাড়ে সে আত্মা হয়ে ঘুরে বেড়ায়। অদ্ভুত কথা তো এটাই যে এটা বলে অনেকে বাচ্চা মেয়ের রূপ ধরে সুরেলা কণ্ঠে গান গেয়ে মানুষকে আকৃষ্ট করে নিজের কাছে টানে, আর যদি কেউ ওর কাছে চলে যায় তাহলে নিজে ভয়ঙ্কর রূপ ধারণ করে ওকে মেরে ফেলে। আর রাজ যেটা বলল ঠিক সেইটাই। ওনারা প্রধানের বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন। আপনাদের সবার মুখে এত চিন্তার ছাপ কেন? সবকিছু ঠিকঠাক আছে তো? ঠিক তখনই দেবা দৌড়ে প্রধানের বাড়ির কাছে এলো আর ঘাবড়ে গিয়ে প্রধানের দিকে তাকিয়ে বলল, প্রধান সাহেব, আমাদের গ্রামের কিছু লোকজন জঙ্গলের মধ্যে ভয়ানক অবস্থায় একটি লাশ দেখতে পেয়েছে। লাশের অবস্থা দেখে মনে হচ্ছে আচেরি ওর মৃত্যুর জন্য দায়ী। দেবার এই কথা শুনে প্রধানের চোখে মুখে ভয়ের স্পষ্ট ছাপ ফুটে উঠল আর অত্যন্ত ভীত চোখে মিস মোনার দিকে প্রধান তাকালেন। মিস মোনা ঘাবড়ে গিয়ে বললেন, কাল রাতে খাবার পরে রাজ আর অংশুমান বাইরে বেরিয়েছিল আর রাত ভর আসেনি ওরা। সকালে রাজ এসে বলল একটা ভীষণ ভয়ঙ্কর ডাইনি অংশুমানকে মেরে দিয়েছে। এবার তো আমার সত্যি ভয় হচ্ছে প্রধানজি, ওই লাশ অংশুমানের না তো? প্রধানজি কিছু বলার আগেই দেবা চেঁচিয়ে উঠে বলল, তার মানে উনি আর ওনার বন্ধু আচেরির গান শুনে কাছে চলে গেছিলেন। একজনের তো মৃত্যু হয়েছে, উনিও বাঁচবেন না। আচেরি ওনাদের মাধ্যম করে এই গ্রামে ঢোকার আগে আমাদেরকেই কোনো ব্যবস্থা করতে হবে। আমরা নিজেরাই ওনাকে মেরে ফেলি। বাজে কথা বলা বন্ধ করো দেব। ইনি গ্রামের কোনো সাধারণ মানুষ নন যাকে লাঠি সোঁটা দিয়ে পিটিয়ে মেরে ফেলা যায়। এনারা সব শহরের মানুষ। যদি আমাদের মধ্যে কেউ এদের কোনো রকম ক্ষতি করে তাহলে শহর থেকে পুরো পুলিশ ফোর্স চলে আসবে। এই বলেই মিস মোনার দিকে প্রধানজি তাকিয়ে বললেন, মিস মোনা, আমি আপনাকে সাবধান করেছিলাম আমাদের নতুন অতিথিদের আমাদের পাহাড়ের পুরনো লোককথা সম্বন্ধে অবশ্যই জানাবেন, কিন্তু মনে হয় আপনি আমার কথা ঠিকমতো শোনেননি। প্রধানজি, আমার কথার বিশ্বাস করুন আপনি। আমি ভেবেছিলাম এই সব হচ্ছে এই গ্রামের পুরনো লোককথা। তোমরা শহরের লোকেরা এসব কথার গুরুত্বই বোঝো না, আর বোকার মতো অযথা নিজের মৃত্যুকেই ডেকে আনো। আচেরি খুবই ভয়ানক একটা আত্মা। ওর নজর যদি কোনো মানুষের ওপরে পড়ে তো ও তাকে জীবিত থাকতে দেয় না। আমার মনে হয় আমাদের ওই লাশটা দেখতে যাওয়া উচিত। অন্তত জানা তো যাবে কি ওই লাশটা অংশুমানের নাকি অন্য কারোর। চলো আমার সঙ্গে। কিছু ঘন্টার মধ্যেই ওরা সকলে পাহাড়ি বনাঞ্চলে দাঁড়িয়েছিল। ওদের সামনে পড়েছিল রক্তাক্ত অংশুমানের লাশ, আর দেবা চোখ বড় বড় করে এদিক ওদিক দেখছিল। ও মাই গড, এটা তো অংশুমানেরই লাশ। কি নৃশংসভাবে ওকে খুন করা হয়েছে। এবার আমি ওর পরিবারকে কি জবাব দেব? মিস মোনা এই কথা বলেছেই মাত্র সেই মুহূর্তেই দেবার চিৎকার ওদের কানে এলো, তোমরা সবাই এদিকে এসো। দেবার কথা শুনে সকলে দেবার দিকে চলে গেল। শুধু রাজ ওখানেই রইল। ওরা গিয়ে দেখল একটা গাছের ওপর রাজের মুন্ডু ঝুলছে, আর ওর শরীরটা নিচে পড়ে আছে অত্যন্ত খারাপ অবস্থায়। এই ভয়ানক দৃশ্য দেখে ওরা সকলে ভীত সন্ত্রস্ত হলো।
ও মাই গড, তার মানে কাল রাতে রাজও মারা গেছে। যদি রাজ মারা গিয়ে থাকে তাহলে আমাদের সাথে যে আছে সে কে? ও আর কেউ না, ওটা আচেরি, যে আমাদের ছলনা করে এখানে নিয়ে এসেছে। আমাদের মধ্যে আর কেউ এখন বাঁচবে না। আর রাজ তৎক্ষণাৎ ওদের সামনে এসে দাঁড়িয়ে গেল। হঠাৎ রাজের চেহারা কঙ্কালসার একটা মহিলায় পরিবর্তিত হলো, যার শুধু রক্তবর্ণ চোখ, জিভ আর কঙ্কাল দেখা গেল। সে লাল টকটকে চোখ দিয়ে যখন মিস মোনার দিকে কঙ্কাল তাকালো, মিস মোনার সারা শরীর ফেটে গেল। এসব কি হচ্ছে আমাদের সাথে? এসব নিয়ে কথা বলার এখন সময় নয়, বরঞ্চ নিজের প্রাণ বাঁচাও। পালাও এখান থেকে লিলি। লিলি আর ভিকি তারা প্রাণপণে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ছুটে পালালো। হঠাৎ ভিকি শুনতে পেল লিলি চিৎকার করছে। ভিকি যেই পেছন দিকে তাকালো, তখন দেখলো লিলি ওর পেছনে নেই। লিলি, কি হলো তোমার? কোথায় গেলে তুমি? আমার কথার জবাব দাও। ঠিক তখনই লিলি চিৎকার শুনল ভিকি। আমি তোমার পেছনেই আছি ভিকি, তুমি দৌড়চ্ছ কেন? যেই ও পেছন দিকে তাকালো, ও দেখলো লিলি ওর দিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দিচ্ছে। তুমি হঠাৎ করে হাসতে কেন শুরু করলে? আমাদের রাস্তার 3টে কাঁটাই চলে গেছে, তাহলে হাসবো না তো কি করব? ভাবো ভিকি, আমরা 5 জন বিজনেস পার্টনার্স ছিলাম, যার মধ্যে 3 জন মারাই গেছে। এবার সব সম্পত্তি শুধু তোমার আর আমার। আমরা দুজন সারা জীবন দারুণ আনন্দে কাটাবো। এ তুমি কি বলছো? এরকম তুমি ভাবতে পারো কি করে? ভিকি এটা বলা মাত্রই ওর কানে এলো দেবার কণ্ঠস্বর। ওটা লিলি নয়, ওটা অন্য কেউ। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে একটু ওপরের দিকে তাকাও। দেবার কথা শুনে যেই ভিকি ওপরে দেখলো, ও দেখতে পেল লিলি একটা গাছের থেকে ঝুলছে। লিলির বুকের এফোড় ওফোড় হয়ে গেছে একটা গাছের ডাল। ভিকি নিজের আতঙ্কিত চোখে নিজের সামনে দাঁড়ানো লিলিকে দেখল। হঠাৎ লিলির চেহারা একটা ভয়ানক কঙ্কালে পরিবর্তিত হলো। ও নিজের ধারালো নখ দিয়ে ভিকির বুকের ভেতর হাত ঢোকালো, আর ভিকি জোরে চিৎকার করল। প্রধান দেবার দিকে তাকিয়ে বললেন, আমরা দুজনেই রক্ষা কবচ পরে আছি, হয়তো সেই জন্যই আচেরি আমাদের উপর কোনো হামলা করছে না। কিন্তু এখন যদি রাত হয়ে যায় তখন ওর শক্তি দ্বিগুণ হয়ে যাবে। চলো আমরা এখান থেকে পালাই। আপনি ঠিক বলছেন প্রধান সাহেব। দেবা আর মুখিয়া দৌড়ে পালিয়ে নিজেদের গ্রামের দিকে চলে এলো। পরের দিন সকালে ওই 4 জনের মৃতদেহ খুব খারাপ অবস্থায় পাওয়া গেল।